শুরুতেই জানাবো এইমাত্র আমাদের হাতে আসা রাতে সর্বশেষ শীর্ষ সংবাদ শিরোনাম। নির্বাচন হচ্ছে না বলেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, বললেন মির্জা ফখরুল। প্রেমের টানে ভারতে গিয়ে আটক বাংলাদেশি তরুণী। প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে অরাজকতা, যুবদলের সভাপতির ভয়াবহ অভিযোগ। আরও জানতে পারবেন সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগঘন বার্তা মিস সোহানার। মিটফোর্ডের ঘটনায় কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে, বললেন রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানতে পারবেন সীমান্তে যেন বিএসএফের অত্যাচার থামছেই না। দুই সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। এতক্ষণ শুনছিলেন রাতের শীর্ষ সংবাদ শিরোনাম, এখন জানতে পারবেন বিস্তারিত। নির্বাচন হচ্ছে না বলে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে আর দুর্বৃত্তরা নিচ্ছে সেই সুযোগ, কারণ এই সরকারের পেছনে জনসমর্থন নেই। শনিবার গুলশানের লেকশোর হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে এক সভায় এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প, সেই বিকল্প তৈরি করা যাবে না। তিনি বলেন বিএনপি কখনো অন্যায়কে সমর্থন করে না, সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, তা না হলে জাতীয় অন্তর্বর্তী সরকারের দায় ক্ষমা করবে না। অনেকে বলেছেন সংস্কার দিয়েই বিএনপির জন্ম। 1975 সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। এ সময় তিনি নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা এখনও গণতন্ত্রে ফিরে যেতে পারিনি। গত 15 বছর ধরে দলগুলো গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। নির্বাচনের বিকল্প কিছু নেই। মধ্যবর্তী সরকার দিয়ে জনগণের সরকার গড়া সম্ভব নয়। এই সংস্কার তো আমাদের, আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন খালেদা জিয়া 2016 সালে এবং ভিশন ফর 2030 তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়ে। আবার আমরা বিএনপি ও অন্যান্য দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 31 দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য। তিনি স্মরণ করিয়ে দেন 2016 সালে খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। বিএনপি তাই ভিশন 2031 ও 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। বর্তমানে দলটি সংস্কার কমিশনকে সব ধরনের সহযোগিতা করছে বলেও তিনি দাবি করেন। বক্তব্য বাড়াবো না, শুধু আপনার কাছে অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের সন্তানেরা কাছে দেশ ত্যাগ স্বীকার করেছে। আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন, কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন, কেউই যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে না পারে। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। পরিশেষে তিনি বলেন, একটি শক্তিশালী সরকার দরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এটাই বিএনপির বার্তা। প্রেমের টানে ভারতে গিয়ে আটক বাংলাদেশি তরুণী। প্রেমের টানে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি তরুণী আটক হয়েছেন। তাকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে তার প্রেমিক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। ভারতের ত্রিপুরা সেপাহিজলা জেলা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা বর্তমানে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ তাদের আটক করে, পরে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি তরুণীর নাম প্রকাশ করা হয়নি, তবে তিনি বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে। আর তার প্রেমিকের নাম দত্ত যাদব। দত্ত যাদব কর্ণাটকের বাসিন্দা।
পুলিশ জানায় ওই বাংলাদেশি তরুণী একসময় মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করতেন, পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। এ সময় কর্ণাটকের বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তবে কয়েক মাস আগে ওই তরুণী আবার বাংলাদেশে চলে যান। প্রেমিকের অনুরোধে রাখতে আবার ভারতে আসেন, তবে তার সঙ্গে পাসপোর্ট ও ভিসা ছিল না, তাই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অনুপ্রবেশে সহায়তা করায় তার প্রেমিক দত্ত যাদবকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায় তারা ত্রিপুরা থেকে বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ সময় বিএসএফ তাদের আটক করে। অভিযুক্তদের ভারতীয় পাসপোর্ট আইন এবং 14 ফরেনার্স অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার অধীন বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের পুলিশের এক কর্মকর্তা জানান, ওই বাংলাদেশি তরুণীকে ভারতে অনুপ্রবেশে কোনো দালাল সহযোগিতা করেছে কিনা তা খুঁজে বের করা হচ্ছে। সেটি মানব পাচারের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে অরাজকতা, যুবদলের সভাপতির ভয়াবহ অভিযোগ। সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অরাজক পরিস্থিতিকে অজুহাত হিসাবে ব্যবহার করে সরকার জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়। তিনি আরও বলেন, প্রশাসনিক ব্যর্থতায় দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, আর এই সুযোগে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না, এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই, কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। যুবদল সভাপতি সরাসরি অভিযোগ করেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বারবার অনুরোধ করার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা সরকারকেই সন্দেহের কাঠগড়ায় দাঁড় করায়। সম্প্রতি পরিচালিত একটি জরিপের প্রসঙ্গে মুন্না বলেন, বাংলাদেশের তরুণরা বিএনপির প্রতি আস্থা রেখেছে। সেই কারণেই একটি গুপ্ত সংগঠন এবং তাদের পরিচালিত আনাড়ি রাজনৈতিক দল এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে জনগণের প্রতিরোধ তৈরি হবে। এরপর যুবদল সভাপতি উদাহরণ তুলে ধরেন, রাজধানীর চকবাজারে যুবদল কর্মী মঈনকে পাথর মেরে নৃশংসভাবে, খুলনায় বহিষ্কৃত নেতাকে গুলি করে, চাঁদপুরে ইমামের উপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্যকে। এসব ঘটনায় প্রকৃতি অপরাধী ধরা পড়ছে না। মুন্নার অভিযোগ, ভিডিও ফুটেজ ও সিসিটিভি থাকলেও মূল খুনিদের বাদ দিয়ে নিরপরাধদের আসামি বানানো হচ্ছে। এটা প্রশাসনের ব্যর্থতা নয়, ইচ্ছাকৃত কারসাজি। তিনি হুঁশিয়ার করে বলেন, এই অরাজকতা আরও বাড়তে পারে যদি সরকার ও প্রশাসন এখনই কঠোর না হয়। জনগণকে সতর্ক থাকতে হবে যাতে অগণতান্ত্রিক শক্তি আবার মাথাছাড়া না দিয়ে ওঠে। এটাই কি সরকারের নতুন কৌশল? প্রশাসনকে অকার্যকর করে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকারের দিকে। এখন সময় সত্যকে জানার, সময় হয়েছে প্রতিরোধ গড়ার। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টসে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেশের আপডেট খবরের জন্য। একই সাথে দেশের জনগণকে অনুরোধ করছি, আপনারা সতর্ক থাকুন। আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোন সুযোগ সন্ধানী রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে অনুগ্রহপূর্বক সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে, আমার বাকিরে কি কষ্ট দিয়ে মারছে। সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগঘন বার্তা মেয়ে সোহানার। আমার বাবাকে কি কষ্ট দিয়ে মেরেছে, বুকের উপর ছুঁড়ে লাথি মেরেছে। এই কথাগুলো কান্না করে বসলেন আর বাবা হত্যার ভিডিও দেখাচ্ছিলেন। আমার মামারে মরে গেছে, জানটা নাই, তাও টানতে টানতে আইনি। আমার মামারে কি অত্যাচার ভাবে, কি নির্দিষ্ট ভাবে মারছে। এ সময় তার মেয়ে জানান, তার বাবা একজন নিরীহ মানুষ ছিলেন। তিনি সাধারণ জীবন যাপন করেছেন। কোনো মানুষ বিপদে পড়লে তিনি সাহায্য করতেন। টাকার অভাবে কেউ মেয়ে বিয়ে দিতে না পারলে তিনি তাদের বিপদে এগিয়ে আসতেন। কারো অপারেশনের টাকা না থাকলে তিনি নিজে হসপিটালে গিয়ে তাদের টাকা দিয়ে আসতেন। আমার বাবা অনেক ভালো ছিল,
আমার ভাই বোন করে দিছে। এই ভাই এই বোন কার মুখের দিকে তাকাইবে, কার মুখের দিকে? নিহতর মেয়ে জানান তার বাবার হত্যা ছিল পরিকল্পিত। এই হত্যার পিছনে ছিল বড় বড় নেতাদের হাত। তারা অপরাধীদের দিয়ে এই কাজ করিয়েছে। নিহতর মেয়ে সরকার ও আইন উপদেষ্টার কাছে তার বাবা হত্যার সঠিক বিচার দাবি করেছে। আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের। আমার মামা যেন শান্তি পায়, আমার মামার যেন আত্মায় শান্তি পায়, যেন আমরা বুঝতে পারি, আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয়, এখনো মানুষ সঠিক বিচার পায়, প্রত্যেকের যেন ফাঁসি হয়। এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে। এদিকে গতকাল শুক্রবার 11 জুলাই সকালে সোহাগের মরদেহ ঢাকা থেকে বরগুনার নিজ বাড়িতে নিয়ে যান তার স্বজনরা। পরে বরগুনা সদর উপজেলার 7 নম্বর টলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। নিহত সোহাগের স্ত্রী জানিয়েছে, সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তার দোকান তালাবদ্ধ করে দেয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সোহাগের স্ত্রী আমাদেরকে জানায়, ওনারে ট্রেড দিতেছিল, তো উনি এগুলো মানে না যে আমি নিজে দোকান নিছি, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি কি লেগে মানুষকে দিতে যাবো। তো এইগুলো নিয়ে অনেক কথা হয়তো অতিথিদের ওনার সাথে কাটাকাটি হয়েছে। তখন বলছি যে একটা এটা মীমাংসার মধ্যে আসেন, দেখি কি করা যায়। তো এটা বললাম, বাসা থেকে ওনার ফোন দিয়ে নিয়ে গেছে। আমি বাসায় ছিলাম না, আমার ছেলে মেয়ে বাসায় ছিল। তো এটাই বল, যদি আমার কিছু হয় আমার ছেলে মেয়ে কোথায় যে দাঁড়াইবো, কিন্তু ওনার এটা শুনে নেই। আমার ছেলে মেয়ের এতিম বানায় হয়ে গেল, আমার এই বিধবা বানায়। এখন কি চাচ্ছেন? আমি এটার বিচার চাই, এরকম কঠিনতম কঠিন বিচার চাই, জানি আর কোনো মানুষ এরকম কাজ করার আগে 10 বার ভাবে। যে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই মিছিল হয়েছে। তাদের একটাই দাবি, সোহাগের খুনির সঠিক বিচার। নতুন করে উত্তপ্ত রাজনীতির মাঠ। মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া এক ব্যবসায়ী হত্যাকাণ্ডে দেশজুড়ে নেমে এসেছে আলোচনার ঝড়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে। কেউ বলছে ঘটনা নিছকই ব্যবসায়িক দ্বন্দ্ব, আবার কেউ কেউ এর পেছনে রাজনীতির গন্ধ খুঁজছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ঘটনার পেছনে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কিছু দল। মিটফোর্ডের গতকালের ঘটনা যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, ওইখানে ভাঙাড়ি বলে, ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদির ব্যবসা, এগুলোর একটু দাম বাড়ছে, তাই এটার দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আমিনুল ঠিকই বলেছেন যে আমরা গতকাল দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রং চং দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা জড়িত তারা দলের নাম ব্যবহার করলেও তাদের সঙ্গে দলের আদর্শের কোনো সংযোগ নেই। রিজভী জানান, যাদের নাম পাওয়া গেছে তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার। কেউ দলে অনুপ্রবেশ করলে যদি অপকর্মে জড়ায় তা দ্রুত চিহ্নিত করে দল ব্যবস্থা নেয়। পাবনায় সংঘর্ষ হোক কিংবা মিটফোর্ডের এই নৃশংস ঘটনা, দলের শীর্ষ নেতারা কঠোর অবস্থানে আছেন। রিজভীর ভাষায়, কোনো অপরাধ হলে শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকি না, আমরা সঙ্গে সঙ্গে বহিষ্কার করি, নিন্দা জানাই। তবুও কেন মিছিল? এটা কি রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা নয়? এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। খুলনায় চাঁদপুরে ইমাম উপরে হামলা, কুমিল্লায় একই পরিবার 3 জনকে, সব মিলিয়ে জাতি উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসন কি সত্যিকারের অপরাধীদের ধরবে নাকি আবারও রাজনীতিতে ঢেকে দেবে বিচার প্রক্রিয়াকে? রক্ত ঝরানো, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। বিএনপি বিশ্বাস করে মানবিক মূল্যবোধে যারা বিশ্বাসী। দুই সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। সীমান্তে যেন থামছেই না বিএসএফের নির্মম আচরণ। দেশের 2 সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা এবং আজ শনিবার ভোরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। দোয়ারা বাজার উপজেলার ভাঙ্গারপাড় এলাকায় বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি একই এলাকার বাসিন্দা।
অন্যদিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল। তিনি একই উপজেলার রাজাবাড়ি এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে। সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদি জানান, গতকাল ভাঙ্গারবাড় দিয়ে ১০-১২ জন বাংলাদেশি অবৈধভাবে গরু আনতে ভারতের ৫০০ গজ ভেতরে যান। সেখান থেকে তারা গরু নিয়ে আসার পথে BSF-এর বাধার মুখে পড়েন। এ সময় তারা BSF-কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে BSF ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা পিছু না হটায় ৩-৪টি গুলি ছোড়ে BSF। গুলি লেগে শফিকুল সেখানে গুরুতর আহত হন। পরে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ২:৩০টার দিকে শফিকুলের মৃত্যু হয়। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে রাসেল সহ কয়েকজন মিনাপুর সীমান্ত এলাকার শূন্যরেখা পেরিয়ে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় BSF-এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাসেল গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর BSF-এর সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যান।